কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কালজয়ী উপন্যাস শেষের পরিচয়। প্রিয় শ্রোতারা, আজকের উপন্যাস পর্ব যে অংশটি পাঠ করে শোনাব তা হল 23, ভিডিও পর্ব 23। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি। বিমলবাবু সিঙ্গাপুর হইতে কলিকাতায় ফিরিয়াছেন। তারকের পত্রে সবিতার শারীরিক কিচ্ছা সাধনের সংবাদ পাইয়া তাহাকে লিখিয়াছিলেন, তোমাদের নতুন মা নিজে যাহা করিয়া তৃপ্তি পান তাহাতে আমাদের বাধা দেওয়া সঙ্গত নয়। তারক এই পত্র পাইয়া একরূপ বাঁচিয়াই গেল, কারণ নূতন আইন প্র্যাকটিস লইয়া সে অহরহ ব্যস্ত। অন্যদিকে মনোযোগ দিবার মতো অবকাশ এখন তাহার নিতান্ত সংকীর্ণ। নতুন মার স্নান আহারের নিত্য অনিয়ম, উপবাস ও পরিশ্রমের কঠোর অত্যাচার, কোনো কিছুর জন্যই সে আর এখন একটিও শব্দ উচ্চারণ করে না। গম্ভীর মুখে ও যথাসম্ভব নীরবে নিজের স্নান আহার সম্পন্ন করিয়া বহির্বাটিতে চলিয়া যায়। সবিতা হাসেন। একদিন কাছে ডাকিয়া বলিলেন, তারক, মায়ের উপর রাগ করেছ বাবা? মুখ অন্ধকার করিয়া তারক জবাব দিল, সে অধিকার তো আমার নেই নতুন মা, আমি একজন পথের কাঙাল বই তো নয়। সবিতা সস্নেহে বলেন, ছি, ও কথা বলতে নেই। তারক আরো গোটা কয়েক বাঁকা বাঁকা কথা ঠেস দিয়া শুনাইয়া দিতে উদ্যত হইয়াছিল, কিন্তু শারদাকে আসিতে দেখিয়া সরিয়া পড়িল। সে ভালোই জানে নতুন মা কিছু না বলিলেও শারদা ইহা সহ্য করিবে না। এমন অনেক অপ্রিয় সত্য হয়তো এখনই অসংকোচে সুস্পষ্ট বলিয়া বসিবে, যাহা সহ্য করা তারকের পক্ষে একান্ত কঠিন, অথচ প্রতিকারেরও উপায় নাই। বিমলবাবু তাহার কলিকাতায় প্রত্যাবর্তনের সংবাদ সবিতাকে পত্র দ্বারা ও তার যুগেও জানিয়াছিলেন। সবিতার নিকট সে সংবাদ শুনিয়া তারক তাহাকে অভ্যর্থনা করিবার জন্য সকালে উঠিয়াই জাহাজ ঘাটে উপস্থিত হইয়াছিল। গিয়া দেখিল বিমলবাবুর ছোট্ট ও বড় দুইখানি মোটর গাড়ি লইয়া তাহার ম্যানেজার সরকার ও দারবানেরা সেখানে উপস্থিত রহিয়াছে। বিমলবাবু তারককে দেখিতে পাইয়া নিজের গাড়ির মধ্যে ডাকিয়া লইলেন। মোটরে বিমলবাবু তারককে সর্বপ্রথম প্রশ্ন করিলেন, রাজু ভালো আছে তো তারক? বিস্মিত হইয়া তারক জবাব দিল, কেন, তার কি হয়েছে? না, এমনি জিজ্ঞাসা করছি, আমি তাকে লিখেছিলাম কি না, যদি তার অসুবিধা না হয় যেন যেটিতেই আমার সঙ্গে এসে দেখা করে। তারকের মুখে দীপ্তি মুহূর্তে নিভিয়া গেল। শুষ্ক কণ্ঠে প্রশ্ন করিল, কোনো জরুরি প্রয়োজন ছিল বোধহয়? হ্যাঁ, আসেনি দেখে মনে হচ্ছে হয়তোবা অসুস্থ হয়ে পড়েছে কিংবা কলকাতার বাইরে গেছে। আমার চিঠি পাইনি। তারক বলিল, না, পরশু সন্ধ্যাতেও তাকে আমাদের বাসায় দেখেছি। বিমলবাবু বলিলেন, তাহলে সম্ভবত কোনো কাজে আটকে পড়ে আসতে পারিনি। ড্রাইভারকে বলিলেন, শিবচরণ, পটলডাঙ্গা চলো। তারক বলিল, একটু আগে আমাকে নামিয়ে দেবেন বিমলবাবু, আমার আজ একটা জরুরি কনসালটেশন আছে এ পাড়ায়। তোমার প্র্যাকটিস তাহলে বেশ জমে উঠেছে বলো? তা আপনার আশীর্বাদে নেহাত মন্দ নয়, প্রায় রোজই এনগেজড আছি। বেশ বেশ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। তারক বিনম্র হাস্যে বিমলবাবুর পা ছুঁইয়া প্রণাম করিয়া গাড়ি হইতে নামিয়া গেল। পটলডাঙ্গায় আসিয়া দেখা গেল রাখালের বাসা ডবল তালায় রুদ্ধ। সংবাদ পাইবারও কোনো উপায় সেখানে নাই। বিমলবাবু সেখান হইতে ফিরিয়া সবিতার বাসায় আসিয়া নামিলেন। তাহার কণ্ঠের সাড়া পাইয়া শারদা তাড়াতাড়ি বাহিরে আসিয়া হাসি মুখে প্রণাম করিল। বিমলবাবুর পানে তাকায়া বলিল, আপনি ভারী রোগা হয়ে গেছেন, কালো হয়ে গেছেন খুব, সে দেশের জল হাওয়া বুঝি ভালো নয়? বিমলবাবু সহস্যে জবাব দিলেন, দুনিয়ার মায়েদের নজর চিরকাল ধরে এই একই কথা কইরে আসছে।
ছেলে কিছুদিন ঘরের বাইরে ঘরে ফিরলে মায়েরা তার আপাদ মস্তক নিরীক্ষণ করে গায়ে মাথায় হাত বুলিয়ে বলবেনি, আহা, বাচ্চা আমার আধখানা হয়ে ফিরেছে। আমি যে এর চেয়ে কম কালো ছিলাম বা বেশি মোটা ছিলাম তার উপযুক্ত প্রমাণ কই সারদা মা? সারদা লজ্জিত হইয়া পড়িল। বিমলবাবুর কথা এড়াইয়া বলিল, বসুন, মাকে ডেকে দিচ্ছি। ডাকিতে হইল না। রান্নাঘর হইতে সবিতা বাহির হইয়া আসিলেন। পরিধানে আধময়লা মোটা মিলের শাড়ি, শুভ্র ললাটের পরে ও কোণের পাশে কেশগুচ্ছ রুক্ষ রেশমের ন্যায় তুলিতেছে। চেহারা আগের চেয়ে অনেক শীর্ণ, আয়তন নয়নদ্বয়ের নিষ্প্রভ দৃষ্টিতে চাপা বিষণ্ণতার ছায়া। সবিতার শরীর এত বেশি খারাপ দেখিবেন বিমলবাবু বোধহয় আশা করেন নাই। তাই চকিত হইয়া বলিলেন, এ কি, তোমার শরীর এত বেশি খারাপ হয়ে পড়ল কি করে? অসুখ করেনি তো? ভোরের অন্ধকার আকাশে পাণ্ডুর আলোর মতো মৃদু হাসিয়া সবিতা বলিলেন, অসুখ করেনি, কিন্তু তুমি যে আমাকে লিখেছিলে জাহাজ থেকে নেমে নিজের বাড়িতেই উঠবে, সেখানে স্নান আহার বিশ্রাম করে বিকেলের দিকে এখানে আসবে, অথচ এ তো দেখছি একেবারে ধুলো পাই উত্তরণ। সারদা অন্যত্র চলিয়া গেল। গমনশীলা সারদার পানে একবার দৃষ্টিপাত করিয়া কণ্ঠস্বর একটু নিম্নে নামাইয়া বিমলবাবু বলিলেন, ধুলো পাই দেবী দর্শন যে শাস্ত্রের বিধি, তাই না কি? বিশ্বাস না হয় পঞ্জিকা খুলে দেখতে পারো, কিন্তু সে কথা থাক, আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? শরীর এত বেশি খারাপ হলো কেন? ঠোঁটের কোণে সবিতার চাপা হাসি ফুটিয়া উঠিল। বিমলবাবুরই ক্ষণপূর্বে সারদাকে বলার অবিকল ভঙ্গিতে কহিলেন, দুনিয়ার দয়াময়দের নজর অসহায় দিন দুঃখীদের সম্বন্ধে চিরকাল ধরে ওই একই কথা কয়ে আসছে। সবিতার মুখে আপনার কথার অনুকৃতি শুনিয়া বিমলবাবু উচ্চকণ্ঠে হাসিয়া উঠিলেন। সবিতাও হাসিতে লাগিলেন। অস্পষ্ট বেদনা ছায়াচ্ছন্ন গৃহের আকাশ বাতাস যেন বহুদিন পরে আজ উন্মুক্ত হাসির স্বচ্ছ ধারায় মালিন্যহীন হইয়া উঠিল। বিমলবাবু বলিলেন, তোমার কাছে হার মানছি সবি, রেণুর মা। সবিতা বলিতে গিয়া বিমলবাবু যে তাড়াতাড়ি সেটা সামলাইয়া রেণুর মা বলিলেন। সবিতা তাহা লক্ষ্য করিয়া শুধু একটু হাসিলেন। বলিলেন, কোথায় স্নানাহার করবে, এখানে না বাড়িতে? তুমি যেখানে বলো, বাড়িই যাও। সেখানে আমার জন্য অপেক্ষা করে বসে থাকবার কেউ নেই, তুমি জানোই। আছে শুধু চাকর বাকর আর কর্মচারীর দল। দূর সম্পর্কের একজন মামিমা থাকেন বটে, তার একটি জড়বুদ্ধি ছেলেকে নিয়ে, কিন্তু তার কাছে আমার আশাটা প্রীতির ব্যাপার, কিন্তু ভীতির ব্যাপার সঠিক নির্ণয় করা কঠিন। তা হোক, বাড়ি যাও। যারাই থাকুন সেখানে সকলেই যে তারা তোমার আশার প্রতীক্ষা করছেন এটা সঠিক। তা প্রীতিতেই হোক বা ভীতিতেই হোক, সরাসরি এখানে এসে ওঠা ভালো দেখাবে না। নিন্দে হবে বুঝি? কার হবে, তোমার না আমার? কার মনে হয় যদি দুজনেরই নাম জড়িয়ে হবে, তাহলে আর দেরি করছো কেন? ভাবছি মনের অবস্থা বিশেষে নিন্দাও অনেক সময় প্রশংসার চেয়ে বেশি প্রলুব্ধ করে। দার্শনিক তত্ত্ব থাকুক, বাড়ি যাও এখন। যাচ্ছি, কিন্তু তুমি দেখছি আমাকে। বিমলবাবুর মুখের কথা কাড়িয়া লইয়া সবিতা বলিলেন, তাড়াতে পারলেই যেন বাঁচি, কেমন তো? হ্যাঁ, তাই এখন তারই সাধনা করছি হে যে দয়াময়। কণ্ঠস্বর শেষের দিকে ভারী হইয়া উঠিল। বিমলবাবু বিচলিত হইলেন। অপ্রত্যাশিত বিস্ময়ে এই অসতর্ক মুহূর্তে তার মুখ দিয়া বাহির হইয়াছিল, সবিতা। সকরুণ হাস্যে বিমলবাবুর পানে তাকাইয়া সবিতা কহিলেন, পরে সব বলবো, এখন আমার কিছু জিজ্ঞাসা করো না। না, আমি সমস্ত না জেনে বাড়ি যাব না, তোমাকে বলতে হবে কি হয়েছে। বলবো, বিকেলে এসো, রাত্রে বরং এখানেই খেও, আমি এখন নিজের হাতেই রাঁধছি। বিমলবাবু বলিলেন, তাই হবে, কিন্তু দেখো তখন যেন আমাকে ফাঁকি দিয়ে অন্য কথাই ভুলিও না। ভয় নেই, জীবনে একমাত্র নিজেকে ফাঁকি দেওয়া ছাড়া আর কাউকে দিয়েছি বলে তো মনে পড়ে না। সবিতার কণ্ঠস্বর কাঁপিয়া উঠিল। বিমলবাবু লক্ষ্য করিলেন সবিতা আজ সহজ পরিহাসের উত্তরেও কি যেন গুরুবেদনার গম্ভীর হইয়া উঠিয়াছে। ইহা যে তাহার অন্তঃগুড়ো কোনো একটা বিক্ষোভেরই বহির্লক্ষণ, ইহা বুঝিতে ভুল হইল না। তাই আর কোনো কথা না কহিয়া বিকালে আসিবেন বলিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যার কিছু পূর্বে
বিমলবাবু যখন আসিলেন, সবিতা এবেলা রন্ধন শেষ করিয়া সান্ধ্য স্নান সমাপন আনতে পরিচ্ছন্ন বাসে তেতলার ছাদে একখানি ডেক চেয়ার বসিয়াছিলেন। সামনে আর একখানি চেয়ার পাতা, শুভ্র আবরণে ঢাকা একটি ছোট্ট টিপয়ের ওপরে স্বচ্ছ কাচের গ্লাসে চাপা দেওয়া পরিষ্কার পানীয় জল, সদ্য ঢাকনি খোলা এক টিন বিলাতি সিগারেট, যে ব্র্যান্ডের সিগারেট বিমলবাবু সর্বদা ব্যবহার করেন। টিপয়ের পরে এক বাক্স নতুন দেশলাই ও ছাই ঝাড়িয়া ফেলিবার একটি পিতলের ঝকঝকে ক্ষুদ্র আধার। বিমলবাবু আসিয়া দাঁড়াইলেন। মৃণাল দণ্ডের মতো দেহলতা নত করিয়া সবিতা বিমলবাবুর দুই পায়ে হাত ঠেকাইয়া প্রণাম করিলেন। বিমলবাবু ব্যতিব্যস্ত হইয়া কিছু হইয়া গিয়া বলিলেন, ও ও কি করো, এ আবার কি পাগলামি? আর্ত চক্ষু দুইটি উজ্জ্বল করিয়া সবিতা বলিলেন, পাগলামি নয়, তোমার প্রধান প্রশ্নের উত্তর যে আমার এই। প্রভাতে করেছি আমন্ত্রণ, সন্ধ্যায় নিবেদন করলাম প্রণাম, আর আমাকে কিছু জিজ্ঞাসা করবে না তো দয়াময়? সবিতার কণ্ঠস্বরে এমনই এক অশ্রুতপূর্ব মাধুর্য খড়িত হইল যে বিমলবাবু অল্পক্ষণ অভিভূতের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। মনে হইল এ যেন তাহার পূর্ব পরিচিতা সে সবিতা নয়, যে অসহায়কে তিনি রমণীবাবু সুসজ্জিত অট্টালিকার দিনের পর দিন নিগুড় বেদনার মৌন ছায়াতলে বিষণ্ণ প্রতিমার মতো বারংবার দেখিয়াছেন। আজও সকালে রান্নাঘরের সম্মুখে যাহার স্নান ক্লিষ্ট মূর্তি দেখিয়া বুকের মধ্যে বেদনা মোচড় দিয়া উঠিয়াছিল, এই যেন সে সবিতাও নয়। সুগৌর শীর্ণ মুখে একটি প্রশান্ত কোমল মেদুরতা, সে মুখে হৃদয় আবেগের আতিশয্যজনিত উচ্ছ্বাস দীপ্তি নাই। সলজ্জ প্রেমিকার প্রণয় সুলভ সরমরাগের রক্তিম আভা নাই। সুকুমার ওষ্ঠাধারে প্রীতি স্নিগ্ধ সংযত হাস্যের মাধুর্যময় সুষমা বিষাদ শান্ত নয়ন যুগলে বিচ্ছুরিত হইতেছে সুদূর প্রসার দৃষ্টি। সকল অঙ্গভঙ্গিমা রেখায় রেখায় বিকশিত হইয়া উঠিতেছে আজ এমন একটি সুচারু সুন্দর অথচ সম্ভ্রমসূচক অভিব্যক্তি, যাহাতে স্নেহ ও শ্রদ্ধা, বিশ্বাস ও নির্ভরতার সম্মিলিত ব্যঞ্জনা অত্যন্ত সুস্পষ্ট। নারীর এ মূর্তি সংসারে একান্তই দুর্লভ দর্শন। বিমলবাবুর বহু বিচিত্র জীবনেও এমনটি তিনি আর কোথাও দেখেন নাই। সবিতার মহিময়ী মূর্তির পানে চাহিয়া আজ সর্বপ্রথম বিমলবাবুর মনে হইল তিনি এ জগতে যে স্তরের মানুষ, সবিতা তাহার অনেক ঊর্ধ্বলোকের অধিবাসিনী। মানব জীবনের যে অন্তরতম অনুভূতি, চরম দুর্যোগের মধ্যে প্রত্যক্ষ উপলব্ধ যে জ্ঞান ও অভিজ্ঞতা, দুঃখের দুর্গম পথে বিক্ষত পদযাত্রীর ও ভূদর্শন, আজ তাহার অন্তর বাহির ঘিরিয়া এমন একটি মহিমাকে রূপায়িত করিয়া তুলিয়াছে, যাহাকে শুধু যথেষ্ট ব্যবধান হইতে মাথা নত করিয়া প্রণাম করাই চলে, পাশে যাইয়া দাঁড়ানো চলে না। বিমলবাবুর এই অভিভূত ভাব লক্ষ্য করিয়া সবিতা মনে মনে কুণ্ঠিত হইলেও সহজ মুখেই সম্ভাষণ করিলেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বসো। বিমলবাবু নিঃশব্দে নির্দিষ্ট চেয়ারে বসিয়া পড়িলেন বটে, কিন্তু তখনও সবিতার পানে অপলক নয়নে তাকায়া রহিলেন। তাহার যে সে চাহনিতে আজ আর বিক্ষুব্ধের বিহ্বল আকুলতা নাই, আছে অনুরাগীর সশ্রদ্ধ বিস্ময়। এ যেন বাঞ্ছিত দেবমূর্তির প্রতি ভক্তের বন্দনা সুন্দর সুদর্শন। সবিতা সংকুচিত হইয়া বলিলেন, এক দৃষ্টে চেয়ে দেখছ কি? তোমাকেই দেখছি। আমাকে কি কখনো দেখনি? আজকে তোমাকে সত্যিই কখনো দেখিনি। যাকে দেখেছি সে তুমি নও। সে কোন আমি দয়াময়? সে অন্য তুমি, দুঃখের পীড়নে বিচলিতা, অতীত বর্তমান ভবিষ্যৎ ভাবনার কাতর তুমি, আত্মচিন্তায় আত্মহারা অসহায় তুমি। আর আজকে আমি, এ তুমি আর এ নতুন মানুষ। আজই প্রথম দেখা পেলাম, এর সাথে সত্যি আমার পরিচয় ঘটেনি এতদিন। সিঙ্গাপুরে লেখা তোমার চিঠিগুলোর মধ্যে এর চরণধ্বনি শুনতে পেয়েছি বটে, আজ এসে দেখলাম অন্যপূর্ব আবির্ভাব। সবিতা হাসিলেন, সে হাসি উদাস। গোধূলির রক্তিম আলোকে দুরাগত বাঁশির পুরো বিশুর যেমন মানুষের চিত্তকে ক্ষণকের জন্য অকারণ উদাস করিয়া তোলে, সবিতার এই হাসিতে সেই মুহূর্তের উদাস করিয়া তোলার আশ্চর্য মায়া নিহিত। বলিলেন, কি জানি, হতেও পারে এই জন্মেই যে কত জন্মান্তর ঘটে যায় মানুষের, তার কি হিসাব আছে? বিমলবাবু কথা কহিলেন না, বিস্মিত নয়নে লক্ষ্য করিতে লাগিলেন সবিতার পরিধানে একখানি খয়েরি
পাড় ও দুধে গরদ শাড়ি। কার্য উপলক্ষে একবার কাশী গিয়া বিমলবাবুই এই গরদ শাড়িখানি পূজা আহ্নিকে ব্যবহারের জন্য সবিতাকে আনিয়া দিয়াছিলেন। শাড়িখানি পরিবার জন্য অনুরোধ করিলে সবিতা হাসিয়া জবাব দিয়াছিলেন, এখন থাক, সময় হলে পরব। আজ সেই শাড়িখানি পরিয়াই তিনি বিমলবাবুর জন্য অপেক্ষা করিতেছিলেন। বিমলবাবু বলিলেন, জন্মান্তর মানতাম না, কিন্তু তুমি আমার মানালে। সত্যি বটে, এটা এই জীবনেই ঘটে। তাই এতদিন পরে তোমার তো সময় হয়েছে আমার এ জন্মেই আমার দেওয়া শাড়ি পরার। সবিতাকে নিরুত্তর দেখিয়া বিমলবাবু বলিলেন, হয়তো ভুল বলছি, সময় হয়েছে না বলে সময় ফুরিয়েছে বলাই উচিত ছিল আমার, না সবি? রেনুর মা? বিমলবাবুর প্রশ্নের জবাব এড়াইয়া সবিতা মৃদু হাসিয়া বলিলেন, কিন্তু তুমি এই বিড়ম্বনা আরও কতদিন ভোগ করবে বলো তো? ভিতর থেকে যে ডাকটা আপনা হতে বেরিয়ে আসছে তাকে বারে বারে গলা টিপে ঠেলে সরিয়ে অন্যের মুখে ডাক আওড়াতে চেষ্টা করছো। কতবারই তো ঠক্কর খেলে, তবুও ছাড়বে না। বিমলবাবু অপ্রতিভ হইয়া পড়িলেন। সবিতা বলিতে লাগিলেন, আগে ডেকেছ নতুন বউ, সেটা তোমার নিজের মুখের ডাক নয়। ও নামে প্রথম যিনি ডেকেছেন তারই মুখে ওটা মানায়। তোমার মুখে বেসুরো শোনালো। তারপরে ডাকতে চেষ্টা করেছ রেনুর মা, সেও তোমার মুখে বারবার বাধা পাচ্ছে, স্বচ্ছন্দ হয়ে উঠতে পারেনি, পারবেও না হয়তো কোনো দিন। তবে কি বলে তোমায় ডাকবো বলে দাও তুমি? কেন সবিতা? যে ডাক আপনা হতে সহজে মুখে আসছে তাই না হয় ডাকবো, কিন্তু রেনুর মা নামে ডাকতে তুমি যে আমাকে বলেছিলে একদিন। আচ্ছা সত্যি করে বলো, না জেনে কোনোদিন অমর্যাদা ঘটিয়েছি কি সে ডাকের? ও কথা মনেও এনো না। তোমাকে ও নামে ডাকতে বলা আমারই ভুল হয়েছিল। তোমার কাছে তো আমার ও পরিচয় নয়। কোনোদিনই ওই ডাকটা তাই তোমার কণ্ঠে সজীব হয়ে উঠল না। দেখো, অনেক দুঃখ পেয়ে একটা কথা আমি এখন বেশ বুঝেছি, যার যা তার তাই ভালো। তোমার মুখে সবিতা ডাক যত সহজ সুন্দর, এমন অন্য কিচ্ছুটি নয়। বিমলবাবু হাসিয়া বলিলেন, আমার অন্তরের আনন্দ নির্ঝরে যে নামের বুদ্বুদগুলি আপনা হতেই রামধনুর রং নিয়ে ফুটে ওঠে, আপনিই ভেঙে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে, সেই নাম দিয়েই এবার থেকে ডাকতে অনুমতি দাও তাহলে। কিন্তু বুদ্বুদের ভাঙা গড়ার বিরাম নেই, জানো তো? জানি। তুমি কি তা সইতে পারবে রেনুর মা? হোক না সে জলবিন্দুর বুদ্বুদ মাত্র, তবুও তোমাকে হয়তো তা বিদ্ধে আমার ভয় করে। সবিতার মুখে ছায়া নামিয়া আসিল। বলিলেন, তো তোমাদের দোষ। মেয়েদের সম্পর্কে কোনোদিনই সহজ হতে পারো না তোমরা। হয় অতি ভক্তি অতি শ্রদ্ধার গদগদ হয়ে বহু সম্ভ্রমে উঁচুতে তুলে ধরতে চাও, না হয় একেবারে নরনারীর চিরদিনের আদিম সম্পর্ক পাতিয়ে ঘনিষ্ঠতা করে বসবে। পুরুষ আর নারীর মধ্যে মানুষের সহজ সুন্দর সম্বন্ধ কি পাতানো যায় না সত্যি? বিমলবাবু শান্ত গলায় বলিলেন, তোমার আমার সম্বন্ধের মধ্যে এ প্রশ্ন উঠবার সময় যদি আজও আসেনি সবিতা, তবুও তোমাকে জিজ্ঞাসা করছি, বলতে পারো কি কেন এমন হয়? একটু চিন্তা করিয়া সবিতা বলিলেন, ঠিক জানি নে, তবে অনুমান হয় সমাজবিধির বনেদের নিচেও এর বীজ পোতা আছে হয়তো, নইলে সর্বত্র সকল ক্ষেত্রে একই বিষময় ফল ফলে ওঠে কি করে? দেখো, সমাজের বাইরে এসে আজ আমার চোখে সমাজের কল্যাণ অকল্যাণের দুটো দিকই সুস্পষ্ট হয়ে ফুটে উঠছে। ওর ভিতরে থাকতে এমন করে দোষ ও গুণ দুদিকই দেখতে পাইনি। বিমলবাবু নিবিষ্ট চিত্তে সবিতার কথা শুনিতেছিলেন, নিজের কথা কহিলেন না। সবিতা বলিতে লাগিলেন, মানুষ নিজের মন নিয়ে কতই না বড়াই করে, কিন্তু কতটুকুই বা তার পরিচয় সে জানে। জীবনের প্রতি অঙ্কে অঙ্কেই তার রূপ বদলাচ্ছে। এই তো সেদিন পর্যন্ত মনে ভেবেছি স্বামীকে আমার মতো এতটা ভালোবাসতেও হয়তো অন্য কোনো কেউ পারবে না। বাইরের পৃথিবী বিপরীত সংবাদ জানলেও আমার আপন অন্তরের খবর আমি তো ভালো করেই জানি। কিন্তু এতদিন পরে আজ সে ধারণা বদলে গেছে আমার। আপন অন্তরে যথার্থ অর্থ এতকাল বাদে বুঝতে পারছি। আশ্চর্য হইয়া বিমলবাবু বলিলেন, কি বুঝেছ সবিতা? কতকটা আত্মগতভাবে সবিতা বলিলেন, ঠিক স্পষ্ট করে সেটা বলা শক্ত, আজ শুধু এতটুকুই আমি বেশ বুঝতে পারছি।
অন্তরের শ্রদ্ধা, ভক্তি এবং সংস্কারগত ধারণা আর হৃদয়ের প্রেম একই বস্তু নয়। কিন্তু আমি শুনেছি অনেক সময় শ্রদ্ধা ভক্তিই তো হয়ে দাঁড়ায় প্রেমের ভিত্তি। হ্যাঁ, তা হয়। করুণা, মমতা বা সমবেদনাও অনেক ক্ষেত্রে হয়তো প্রেমকে গড়ে তোলে। কিন্তু আমার বিশ্বাস, নারী ও পুরুষের পরস্পরের মধ্যে ভিতর ও বাহিরে স্বাভাবিক মিল না থাকলে প্রেম স্ফূর্ত হলেও সুসার্থক হয় না। তাছাড়া আরও একটা কথা, অনেক সময় শ্রদ্ধা ভক্তিকে কিংবা স্নেহ মমতাকে মানুষ প্রেম বলে ভুলও করে। তুমি কি বলতে চাও, স্নেহ বা মমতা হতে যে প্রেমের উদ্ভব তা সত্য কিংবা সার্থক নয়? এমন কথা কেন বলবো? নিশ্চয়ই তা সত্য, এবং সত্য হলেই সার্থক না হয়ে পারে না। আমি বলছি, স্নেহ মমতা যথার্থই যদি প্রেমে পরিণত হয় তবেই সত্য। সাগরে গিয়ে পৌঁছতে পারলে তখন সকল জলই এক। ঝর্ণার জল নদীর জলও যা, বৃষ্টির জল বন্যার জলও তাই। বিমলবাবু সবিতার পানে স্থির দৃষ্টিতে স্থগিত করিয়া বলিলেন, আচ্ছা, এ সকল কথা তুমি জানলে কেমন করে? অল্পক্ষণ নিরুত্তর থাকিয়া সবিতা মুক্ত আকাশে দৃষ্টি প্রসারিত করিয়া কহিল, নিজেরই বিড়ম্বিত জীবনের অভিজ্ঞতা দিয়ে জেনেছি দয়াময়। বিমলবাবু প্রশ্নপূর্ণ নয়নে তাকিয়া রহিলেন। সবিতা বলিলেন, বলবো, তোমাকে একদিন আমার সমস্ত কথাই বলবো। বিমলবাবু অনুযোগের সুরে বলিলেন, তুমি সমস্ত কথাই অন্য একদিন বলবো বলে সরিয়ে রেখে দাও। কবে তোমার সেই অন্য একদিন আসবে সবিতা? একদিন বলেছিলে তোমাকে আমার স্বামীর সমস্ত কথা শোনাবো, সে শুধু আমিই জানি, আর কেউ নয়। সবিতা বলিলেন, বলতে ইচ্ছে হয় কিন্তু বলা হয়ে ওঠে না। নিজেকে সংবরণ করা কঠিন হয়ে পড়ে। কিন্তু সেসব কথা শুনে লাভই বাকি। স্বেচ্ছায় স্বামী ত্যাগ করে যে মেয়ে অকুলে ভেসেছে, স্বামীর প্রতি আজও তার মনোভাব কেমনতর জানতে বুঝি কৌতূহল হয়। ছি ছি, পরিহাস করো এমন কথা আমাকে বলা তোমার উচিত নয়। এ কি তুমি জানো না সবিতা? জানি, মাফ করো, তোমাকে অকারণ আঘাত করলাম, আমার অপরাধের শেষ নেই। তারপর অন্য মনস্ক চিত্তে সবিতা কি যেন ভাবিতে লাগিলেন। কিছুক্ষণ নীরবে একদিকে তাকায়া রইলেন। অনেকক্ষণ নিঃশব্দে কাটিয়া গেল। বিমলবাবু ডাকিলেন, সবিতা, কি বলছো? সত্যি করে বলো, তুমি কি আমাকে ভয় করো? কি জন্য ভয়? সবিতার কণ্ঠে বিস্ময় ধ্বনিত হইল। বিমলবাবু জবাব দিতে ইতস্তত করিতেছেন দেখিয়া সবিতা ম্লান হাসিয়া বলিলেন, তোমাকে ভয়ের তো আমার কিছু আর অবশিষ্ট নেই। কি ক্ষতি বাকি আছে এখনো যার জন্য ভয় করব? বিমলবাবু বলিলেন, জীবনের উপর এত বড় অভিমান আর যে কেউ করে করুক, তোমাকে করতে দেব না। মানুষের যা কিছু মর্যাদা জীবনের একটা কোনো আকস্মিক দুর্ঘটনায় নিঃশেষে ভস্ম হয়ে যায় না। যতক্ষণ বেঁচে থাকে মানুষ ততক্ষণ তার সবই থাকে, কোনো কিছুই ফুরিয়ে যায় না। সবিতা মৌন রহিলেন। কতক্ষণ পরে স্থির গলায় বলিলেন, তোমাকে ভয় একটু করিনে, বরং তোমার সম্বন্ধে নিজের এই একান্ত নির্ভরতাকেই ভয় করেছি এতদিন। এখন সে ভয়ও কেটেছে। তোমাকে আমি বিশ্বাস করি। আমার মনে হয় সংসারে বুঝি আর কোনো মেয়ে এমন করে কোনো নিঃসম্পর্কীয় পুরুষকে নিঃসংশয়ে বিশ্বাস করতে পারেনি। অল্প থামিয়া কণ্ঠস্বর একটু নিচু করিয়া সবিতা আবার বলিলেন, আমি জানি তুমি কোনোদিন আমাকে নিচে নামাতে পারো না। পুরুষদের কাছে মেয়েদের অপমান ও অবহেলা যা হতে ঘটে তা তুমি কখনই ঘটতে দেবে না। সবার চেয়ে বড় কথা, আমাকে বুঝতে তোমার ভুল হয়নি। বিমলবাবু মৃদু কণ্ঠে কহিলেন, মানুষ মানুষই, দেবতা তো নয়। তার সমস্ত ভালো মন্দ, দোষগুণ, বলিষ্ঠতা, দুর্বলতা নিয়েই তার সমগ্র রূপ। সুতরাং তার উপরে কি এতটা বেশি বিশ্বাস রাখা সঙ্গত? কি সঙ্গত আর কি অসঙ্গত জানি নে, বুদ্ধি দিয়ে বিচার করে জানতে চাইনি। যা নিজের অন্তরের মধ্যে একান্তভাবে অনুভব করেছি তাই বললাম মাত্র। বিমলবাবু বলিলেন, তোমার সংস্পর্শে এসে বা আমার লাভ হয়েছে জানো সবিতা? কিন্তু আমি সর্বপ্রথম অনুভব করেছি অকল্যাণের ভিতর দিয়ে পরম কল্যাণ সে জীবনকে স্পর্শ করে। সবিতা বলিলেন, মানি এ কথা আমি। অকল্যাণের পথেই আমার দীর্ঘ চলার ক্লান্ত সাজে তোমার সঙ্গে হয়েছিল হঠাৎ সাক্ষাৎ, হয়েছিল বিরুষ্ট আবেষ্টনের মধ্যে অবাঞ্ছিত পরিচয়। ভাগ্যে জোর করে তুমি সেদিন দেখতে এসেছিলে আমাকে। বিমলবাবু আহত হইয়া অকৃত্রিম দুঃখিত স্বরে বলিলেন, এ ধারণা তোমার সত্য নয় সবিতা।
জীবনের অজ্ঞাত পথে মানুষের সাথে মানুষের নিবিড় পরিচয় কবে কোন দিন কোথা দিয়ে কেমন করে ঘটে যায় কেউ জানে না। কথাটা আমি আমার নিজের দিক থেকেই বলেছিলাম। এতদিন নিজের অতীতের অপরিচ্ছন্ন অংশটার পানে তাকিয়ে হয়েছে বিতৃষ্ণা, এসেছে ঘৃণা, ক্ষোভ, লজ্জা। কতবার ভেবেছি জীবনের অশুচিটুকু যদি কোনো উপায়ে ধুয়ে সাদা করে ফেলা যেত, ছিঁড়ে নিশ্চিহ্ন করা যেত স্মৃতির পাতাগুলি খাতা থেকে, ওই গ্লানিময় দিনগুলোর পৃষ্ঠা। কিন্তু আজ সর্বপ্রথম মনে হচ্ছে ভগবান মঙ্গলই করেছেন ওই দিনগুলির দুরুপথে কালির দাগ এঁকে দিয়ে এই জীবনে। সবিতা মুখ উঁচু করিয়া বলিলেন, তার মানে বুঝতে পারলে না? আজ আমার লোভের অসুচি স্পর্শ থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো। নিজের জীবনের এই কলঙ্কিত আঙিনায় তোমাকে এনে দাঁড় করাতে পারবো না আমি। এখানে তোমার উপযুক্ত আসন নেই যে। সবিতা অস্ফুট স্বরে কহিলেন, সোনার কলঙ্ক লাগে না দয়াময়। কলঙ্কের কণামাত্র স্পর্শে চিরমলিন হয়ে যায় আমারই নিকৃষ্ট ধাতু। বিমলবাবু গম্ভীর কণ্ঠে বলিলেন, আমি তা একটু মানি নে। দেখো সবিতা, আজ যা আছে এখনই হও। আমার জীবনে পরম কল্যাণ রূপিণী তুমি, একথা মিথ্যা নয়। জীবনে ঘটেছে আমার বহু বিচিত্র নারীর সাক্ষাৎ, কিন্তু তোমার সাথে হলো সন্দর্শন। আমার মধ্যে যে সত্যি মানুষটি এতকাল ঘুমিয়েছিল, তুমি তার ঘুম ভাঙিয়ে জাগিয়ে তুললে সেদিন, যেদিন তোমার শত অভিজাত প্রকৃতির আপন স্বরূপ সেই বিষণ্ণ ম্লান অনুতাপ দগ্ধ অথচ সহজ মর্যাদা মহিম রূপের প্রথম দর্শনে চিনতে পারলাম। রমণীবাবুর প্রমোদ আমন্ত্রণে দেখতে গিয়েছিলাম এক, দেখলাম তার বিপরীত। তোমার জীবনের ইতিহাস আজ আমার নিজের জীবনের ক্ষোভ ভুলিয়ে দিয়েছে সবিতা। সংসারে আমারই অনুরূপ অনুভূতি ঘটেছে এমন মানুষ এই প্রথম দেখলাম সে তুমি, যে নিজের প্রকৃতি হতে বিচ্ছিন্ন হয়ে অবাঞ্ছিত অন্যতম জীবন অনিচ্ছা সত্ত্বেও স্বেচ্ছায় যাপন করতে বাধ্য হয়েছে। নিজের স্বভাবকে চাপা দিয়ে পারিপার্শ্বিক অবস্থার দাবি মিটিয়ে আয়ুকে কোনো রূপ শেষের পানে টেনে নিয়ে চলা বই তো নয়। অনুভূতির ক্ষেত্রে তুমি আর আমি এইখানে একই জায়গায় এসে দাঁড়িয়েছি। হয়তোবা এই জন্যই তোমার অন্তরের সাথে আমার অন্তরঙ্গতা যা সম্ভবপর ছিল না, তা সম্ভব শুধু নয়, সহজও হয়েছে। সবিতা নত নেত্রে নীরবে শুনিতেছিলেন, এখনো অবনত নয়নে মৌনতা হিসাবেই রইলেন। বিমলবাবু ধীর কণ্ঠে বলিলেন, আর আমার কাছে জীবনের অর্থ গেছে বদলে। মনের পুরানো ধারণাগুলির উপর থেকে বহুদিনের সঞ্চিত পুরো ধুলো নিঃশেষে যাচ্ছে মুছে। দীর্ঘকাল উপেক্ষায় পড়ে থাকা আয়নার উপরে জমাট ময়লা তা যে স্বচ্ছ তাকে আচ্ছন্ন করে রেখেছিল, সে যেন আজ কোনো নবগৃহলক্ষ্মীর স্বমার্জনায় একেবারে নির্মল হয়ে উঠেছে। সমস্ত পৃথিবী আমার কাছে আজ অচেনা ঠেকছে। এ যৌবনের উদ্দাম হৃদয় আবেগ নয়, দেহের শিরায় শিরায় তরুণ রক্তের চঞ্চল নিত্য নয়, এ আমার হিমকঠিন অন্তর্লোকে মূর্ছিত আত্মার জাগরণ, হৃদয়ের কুয়াশাচ্ছন্ন আকাশে নবচেতনার প্রথম সূর্যোদয়। স্বভাবত স্বল্পভাষী বিমলবাবু যে এমন করিয়া আপন অন্তরের গভীর অনুভূতিগুলিকে ভাষায় প্রকাশ করিতে পারেন, সবিতার কল্পনাও ছিল না। সংসারে বুঝি সব কিছুই সম্ভব। তাই অত্যন্ত ধীরে ও প্রায় অস্পষ্ট স্বগত উক্তির মতোই সবিতা বলিতে লাগিলেন, এ তো তোমার নিজের মনের রচনা করা। আমি ওর সঙ্গে সত্যিকার আমার মিল কতটুকু এ সন্ধান তুমি জানো না, আমিও জানি নে। নাই থাক সে জানাজানি, ভগবান করুন তুমি যে আমাকে দেখেছ সে যেন তোমার কাছে মিথ্যা না হয়। ধন্যবাদ। উপন্যাসের 23 নম্বর অংশটি এখানে সমাপ্ত। পরবর্তী অংশে আমি 24 নম্বর অংশটি পাঠ করে শোনাবো। আমি যে বইটি থেকে পড়ছি এখানে কিছু কিছু ছাপা ঠিকভাবে হয়নি, তাই একটু শেষের দিকে এসে ওখানে একটু স্লো বলা হয়ে গেছে, এই জন্য মাফ করবেন।